গল্পবিলাসীর নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক অবিশ্বাস্য কীর্তির গভীরে ডুব দেব যা আধুনিক প্রকৌশলীদেরও ভাবিয়ে তোলে। ভাবুন তো একবার, আপনাকে একটা আস্ত পাহাড় দিয়ে বলা হলো এখান থেকে একটা বহুতল মন্দির খোদাই করে বের করে আনো, কিন্তু সাবধান, কোনো কিছু যোগ করতে পারবে না, যা করার এই পাথর কেটেই করতে হবে। আর শুধু তাই নয়, কাজটা শেষ করতে হবে মাত্র 18 বছরের মধ্যে। এই অসম্ভবকে সম্ভব করার গল্পটাই আজ আমরা শুনব। একদল কারিগর যারা কয়েক প্রজন্ম ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করে এসেছে, তারাই একসাথে মিলে কিভাবে এমন এক স্থাপত্য তৈরি করল যা হাজার বছর পরেও মানুষকে বলতে গেলে বাকরুদ্ধ করে দেয়। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আজ আমরা কথা বলছি মহারাষ্ট্রের ইলোরা গুহায় অবস্থিত কৈলাসনাথ মন্দির নিয়ে। প্রথমেই বলে রাখা ভালো, এটা ইলোরার 34টি গুহার মধ্যে 16 নম্বর গুহা। পুরো এলাকাটাই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে হিন্দু, বৌদ্ধ আর জৈন ধর্মের শিল্পকলার এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। কিন্তু এই 16 নম্বর গুহাটা এটা বাকি সবগুলোকে ছাড়িয়ে যায়। এর বিশালতা বোঝাতে কিছু সংখ্যা দিয়ে শুরু করা যাক। মন্দির চত্বরটা প্রায় 300 ফুট লম্বা আর 175 ফুট চওড়া। একটা ফুটবল মাঠের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে এর অবস্থান। আর এর চূড়া বা শিখর মাটি থেকে 96 ফুট উঁচু। এটা প্রায় একটা 10তলা বাড়ির সমান। কিন্তু শুধু সংখ্যা দিয়ে এর বিশালতাকে ধরা যায় না। এর স্থাপত্যের মধ্যে কি নেই? একটা বিশাল প্রবেশদ্বার বা গোপুরম, শিবের বাহন নন্দীর জন্য আলাদা মণ্ডপ, মূল সভা মণ্ডপ, গর্ভগৃহ, দুটো 70 ফুট উঁচু বিশালাকার স্তম্ভ। 1 মিনিট, 70 ফুট উঁচু স্তম্ভ? প্রায় 7তলা বাড়ির সমান দুটো স্তম্ভ, যা কিনা একটাই পাথর খোদাই করে বানানো। অবিশ্বাস্য। আর কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে এর ভিত্তিটা। মনে হয় যেন গোটা মন্দিরটা শূন্যে ভাসছে। ঠিক, বিশাল বিশাল হাতির ভাস্কর্য এমনভাবে খোদাই করা হয়েছে যে দেখলে মনে হয় ওরাই যেন পুরো মন্দিরটাকে নিজেদের পিঠের উপর ধরে রেখেছে। এটা শুধু একটা স্থাপত্যিক কৌশল নয়, এর মধ্যে একটা দর্শনও আছে, যেন পৃথিবীর ভার এই দিগ্গজরাই বহন করছে। একদম। তবে শুধু আকার বা বিশালতা নয়, এর শিল্পকলাতেও মানুষ হারিয়ে যায়। মন্দিরের এমন কোনো দেওয়াল বা কোণা নেই যেখানে কারুকার্য নেই। মহাভারত, রামায়ণ, ভাগবত পুরাণের একের পর এক গল্প খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। রাবণ কিভাবে কৈলাস পর্বতকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তার সেই বিখ্যাত ভাস্কর্যটা দেখলে গায়ে কাঁটা দেয়। শিবের তাণ্ডব নৃত্য, বিষ্ণুর দশাবতার, মহিষাসুর মর্দিনী দুর্গা, প্রত্যেকটা মূর্তি জীবন্ত। আসলে এর বিশালতার পাশাপাশি এই ছোট ছোট ডিটেলসগুলোই একে এক কথায় অনবদ্য করে তুলেছে। এটা শুধু একটা বড় ভাস্কর্য নয়, এটা একটা সম্পূর্ণ জীবন্ত শিল্পকর্ম, একটা পাথরের মহাকাব্য। এই মহাকাব্য তাহলে কারা রচনা করেছিল? কারা ছিল এর পেছনের কারিগর? আমরা যতদূর জানি, গুজরাটের বরোদা থেকে পাওয়া কিছু তামার প্লেটের শিলালিপি থেকে এর নির্মাতার পরিচয় জানা যায়। 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ এই মন্দিরটি নির্মাণ করান। হ্যাঁ, রাষ্ট্রকূটরা ভারতের ইতিহাসে এক অত্যন্ত শক্তিশালী কিন্তু আজকের দিনে কিছুটা বিস্মৃত রাজবংশ ছিল। কিন্তু মূল বিতর্কটা নির্মাতাকে নিয়ে নয়, বরং সময়কাল নিয়ে। মন্দিরটা তৈরি করতে ঠিক কত সময় লেগেছিল তা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে একটা বড়সড় যুদ্ধই হয়ে গেছে বলা যায়। যুদ্ধ? বিষয়টা তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। হ্যাঁ, 50-এর দশকে হারমান গোয়েটিটস নামে একজন জার্মান প্রত্নতাত্ত্বিক একটা তত্ত্ব দেন, যা প্রায় কয়েক দশক ধরে সবাই মেনে নিয়েছিল। তার মতে এই মন্দিরটা কোনো একজন রাজার কাজ হতেই পারে না। এটা তৈরি করতে প্রায় 500 বছর সময় লেগেছিল এবং এতে অন্তত 8 জন রাজার অবদান ছিল। 500 বছর? একটা প্রজেক্ট 500 বছর ধরে চলছে, এটা কি আদৌ সম্ভব? একটা রাজবংশের পক্ষে কি এত লম্বা একটা প্রজেক্ট চালিয়ে যাওয়া সম্ভব, যেখানে যুদ্ধ, খরা, ক্ষমতার বদল লেগেই থাকতো? গোয়ের যে যুক্তির ভিত্তি কী ছিল? তার যুক্তিটা বেশ জোরালো ছিল। প্রথমত তিনি বলেন, রাজা প্রথম কৃষ্ণের রাজত্বকাল ছিল মাত্র 18 বছরের মতো। এইটুকু সময়ে এত বড় একটা নির্মাণ কাজ অসম্ভব। দ্বিতীয়ত, তিনি মন্দিরের স্থাপত্যে প্রায় 10টি ভিন্ন ভিন্ন শিল্পশৈলী খুঁজে পান। তার মতে এই শৈলীগুলো কয়েক শতাব্দী ধরে ধীরে ধীরে বিকশিত হয়েছিল। অর্থাৎ এক প্রজন্মের কাজ শেষ হলে
পরের প্রজন্ম এসে তাদের নিজস্ব শৈলীতে কাজ যোগ করেছে। শুনতে বেশ মন তো কি মনে হয়, তাই না? হ্যাঁ, যুক্তি তো ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু আপনি বললেন এটা নিয়ে যুদ্ধ হয়েছিল, তার মানে এই তথ্যকে কেউ চ্যালেঞ্জ করেছিল? ঠিক তাই। প্রায় ৩০ বছর পর ১৯৮২ সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক M.K. ধবলিকর এই তথ্যকে শুধু চ্যালেঞ্জ নয়, প্রায় ভুলিসাৎ করে দেন। তিনি বলেন, ৫০০ বছর তো দূরের কথা, মন্দিরটি মাত্র ১০ থেকে ১৮ বছরের মধ্যে তৈরি হয়েছিল, অর্থাৎ রাজা প্রথম কৃষ্ণের রাজত্বকালে। ১ মিনিট, ১৮ বছরে কিভাবে সম্ভব? তাহলে গোয়েচের ওই 10টি ভিন্ন শিল্পশৈলীর ব্যাখ্যা কি? এখানে ধবলিকরের তত্ত্বের আসল মজা। তিনি বলেন, মন্দিরে যে বিভিন্ন শিল্পশৈলী দেখা যায় তার কারণ ভিন্ন ভিন্ন যুগ নয়, বরং ভিন্ন ভিন্ন রাজবংশের শিল্পীদের একটি সম্মিলিত দল। এটা একটা ঐতিহাসিক ঘটনার অসাধারণ ফলাফল। ঘটনাটা কি ছিল? ব্যাপারটা একটু খুলে বলা যাক। ঘটনাটা হলো, রাজা প্রথম কৃষ্ণ চালুক্য রাজাকে যুদ্ধে পরাজিত করেছিলেন। এরপর তিনি চালুক্যদের রাজধানী পট্টডাকালের বিখ্যাত বিরূপাক্ষ মন্দির দেখতে যান। সেই মন্দিরের স্থাপত্য আর শিল্পকলা দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে তিনি সেখানকার সেরা স্থপতি ও শিল্পীদের যুদ্ধবন্দী হিসেবে ইলোরায় নিয়ে আসেন। তার মানে তিনি সেরা প্রতিভাগুলোকে নিজের রাজ্যে নিয়ে এসেছিলেন। কিন্তু গল্পে আরও একটা টুইস্ট আছে। ওই চালুক্য শিল্পীদের দলেও অনেকে ছিলেন আসলে পল্লব বংশের, যাদেরকে আবার চালুক্য রাজা যুদ্ধে হারিয়ে পট্টডাকালে নিয়ে এসেছিলেন। তার মানে রাজা প্রথম কৃষ্ণ অজান্তেই ৩ ঘরানার শিল্পীদের একটি ড্রিম টিম তৈরি করে ফেলেছিলেন। ভাবা যায়, তার মানে এটা শুধু শিল্পের মেলবন্ধন নয়, এটা আসলে যুদ্ধ এবং রাজনীতির এক অদ্ভুত বাই প্রোডাক্ট। যে শত্রুরা একে অপরের বিরুদ্ধে লড়ছিল, তাদের সেরা শিল্পীরাই একসাথে মিলে ইতিহাসের অন্যতম সেরা স্থাপত্য তৈরি করল। এটা তো সিনেমার মতো এক গল্প। একদম। এই দলে ছিলেন রাষ্ট্রকূট, চালুক্য এবং পল্লব, ৩ ঘরানার শিল্পীরা। রাষ্ট্রকূটরা পাথর কাটায় দক্ষ ছিলেন, বিশেষ করে এই কঠিন ব্যাসল্ট পাথর। আর চালুক্য ও পল্লবরা স্থাপত্য ও ভাস্কর্যে ছিলেন নিপ্রদেদান। এই সম্মিলিত প্রতিভার কারণেই এত কম সময়ে এই বিশাল নির্মাণ সম্ভব হয়েছিল। গোয়েটস যে 10টি ভিন্ন শৈলী দেখেছিলেন তা আসলে এই 3 ঘরানার শিল্পীদের বিভিন্ন দলের নিজস্ব শৈলীরই প্রতিফলন ছিল। রাজা একজনই, কিন্তু শিল্পীর দল ছিল অনেক। ধবলিকরের এই ব্যাখ্যা এখন অনেকটাই স্বীকৃত। এই ড্রিম টিমের তত্ত্বটা তো অবিশ্বাস্য, কিন্তু সেরা শিল্পী থাকলেও প্রশ্নটা থেকেই যায়, একটা আস্ত পাহাড়কে ওপর থেকে নিচে খোদাই করার পরিকল্পনাটা কতটা বাস্তবসম্মত ছিল? মানে এখানে তো আন্ডু করার কোনো অপশন নেই। সামান্য একটা ভুল আর পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যেতে পারে। তাদের প্রকৌশলগত পদ্ধতিটা ঠিক কী ছিল? এটাই কৈলাস মন্দির নির্মাণের সবচেয়ে বিস্ময়কর দিক। স্বীকৃত তথ্যটি হল টপ ডাউন কার্ভিং বা ওপর থেকে নিচের দিকে খোদাই পদ্ধতি। এর মানে হল নির্মাতারা পাহাড়ের চূড়া থেকে কাজ শুরু করে ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছেন। এটা সাধারণ নির্মাণ পদ্ধতির ঠিক উল্টো। আমরা নিচ থেকে ওপরে উঠি, ওরা ওপর থেকে নিচে নেমেছে। কিন্তু কেন এই অদ্ভুত পদ্ধতি? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। কারণটা খুবই বাস্তবসম্মত। প্রথমত, এই পদ্ধতিতে কোনো ভাড়া বা স্ক্যাফোল্ডিং বাঁধার প্রয়োজন হয় না। শ্রমিকরা যে পাথরটা কেটে বের করছেন সেটার উপরেই দাঁড়িয়ে কাজ করতে পারেন। দ্বিতীয়ত, ওপর থেকে কাজ শুরু করলে বৃষ্টির জল বা পাথরের টুকরো নিচে জমে কাজে বাধা সৃষ্টি করে না। কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে ভুলের কোনো সুযোগ নেই। একবার পাথর কেটে ফেললে তার জোড়া লাগানোর উপায় নেই। স্থপতির মাথায় পুরো মন্দিরের একটা 3D মডেল একেবারে নিখুঁতভাবে গাঁথা থাকতে হতো। এটা ভাবতেও গায়ে কাঁটা দিচ্ছে। শিল্পীদের ওপর মানসিক চাপটা কি অসম্ভব না ছিল? আচ্ছা, প্রাচীন ভারতীয় স্থাপত্য গ্রন্থ যেমন মানসারা, কি এই ধরনের পদ্ধতির কোনো উল্লেখ আছে? সরাসরি কৈলাসের মতো মনোলিথিক স্থাপত্যের বিস্তারিত বর্ণনা না থাকলেও শিলা স্থাপত্যের সাধারণ নিয়মাবলী সেখানে রয়েছে। ডক্টর ধবলিকারের গবেষণা আর এই প্রাচীন গ্রন্থগুলো মেলালে আমরা পুরো প্রক্রিয়াটার একটা ছবি পাই। প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হতো। প্রথম ধাপ, স্থান নির্বাচন। মানে যে কোনো একটা পাহাড় হলেই চলবে না? একেবারেই না। স্থপতি বা স্থাপতিরা প্রথমে হাতুড়ি দিয়ে পাহাড়ের গায়ে আলতো করে আঘাত করতেন। সেই শব্দ শুনেই তারা বুঝতে পারতেন
পাথরের ভেতরে কোনো বড় ফাটল বা দুর্বল জায়গা আছে কিনা। এটাকে এক ধরনের জিওলজিক্যাল স্টেথোস্কোপ বলা যেতে পারে। নিখুঁত নিরেট পাথর নির্বাচন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। বাহ, এরপর নিশ্চয়ই নকশর পালা। হ্যাঁ, একবার সঠিক পাথর খুঁজে পেলে পাহাড়ের চূড়ার উপরেই মন্দিরের সম্পূর্ণ নকশাটা এঁকে ফেলা হতো। যেহেতু পট্টডাকালের বিরূপাক্ষ মন্দিরের আদলে এটা তৈরি হচ্ছিল, তাই তাদের কাছে একটা স্পষ্ট ব্লুপ্রিন্ট ছিল। এরপর শুরু হতো আসল কাজ, খোদাই ও খনন। প্রথমে মন্দিরের মূল অংশকে পাহাড় থেকে আলাদা করতে হতো। এর জন্য 3 দিকে 3টি বিশাল পরিখা বা ট্রেঞ্চ কাটা হতো। সেই যুগে হাতুড়ি আর ছিনি দিয়ে এত বিশাল পরিখা কাটা কিভাবে সম্ভব ছিল? এর জন্য ওরা একটা অসাধারণ কৌশল ব্যবহার করত, যা প্রকৃতির শক্তিকে কাজে লাগায়। প্রথমে পাথরের ওপর একটা নির্দিষ্ট রেখা বরাবর সারি দিয়ে গর্ত করা হতো। তারপর সেই গর্তে শুকনো কাঠের গোজ বা ওয়েজ শক্ত করে ঢুকিয়ে দেওয়া হতো। এরপর সেই কাঠের ওপর জল ঢালা হতো। জল? তাতে কি হতো? শুকনো কাঠ জল পেয়ে ফুলে উঠত, আর হাজার হাজার গোঁজ যখন একসাথে ফুলে উঠত, তখন পাথরের ভেতরে একটা প্রচণ্ড চাপ তৈরি হতো, যা দিয়ে আস্ত পাথরকে নির্দিষ্ট রেখা বরাবর ফাটিয়ে ফেলা যেত। একবার বড় ফাটল ধরানো গেলে হাতুড়ি ও ছেনি দিয়ে পাথর সরানো অনেক সহজ হয়ে যেত। এটা ছিল শারীরিক শক্তির সাথে বুদ্ধির এক অসাধারণ প্রয়োগ। অবিশ্বাস্য। তার মানে শুধু কায়িক শ্রম নয়, প্রাকৃতিক শক্তিকেও তারা নিজেদের যন্ত্র হিসেবে ব্যবহার করেছিল। আচ্ছা, ডক্টর ধবলিকরের গণনায় এই পুরো প্রক্রিয়াটা 18 বছরে শেষ করা কি সম্ভব? তার গণনা অনুযায়ী 250 জন শ্রমিক যদি দিনে মাত্র 4 ঘনফুট পাথর কাটেন, যা একজন দক্ষ শ্রমিকের পক্ষে খুব কঠিন নয়, তাহলে প্রায় 5.5 বছরে পরীক্ষাগুলো খোঁড়া যেত। আর এই কাজটা যখন চলছিল, তখন কিন্তু বাকিরা বসেছিল না। পরীক্ষা ঘোরার পাশাপাশি মন্দিরের মূল কাঠামোর খোদাইয়ের কাজও ওপর থেকে শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ যেমন যেমন ওপরের অংশ উন্মুক্ত হচ্ছিল, ভাস্করদের অন্য একটি দল তার সূক্ষ্ম কারুকার্যের কাজ শুরু করে দিচ্ছিল। তাই বাকি 6-7 বছরে মন্দিরের চূড়া, স্তম্ভ, ভেতরের অংশ আর ভাস্কর্য তৈরির কাজ শেষ করাটা গাণিতিকভাবে সম্ভব। এত কিছু জানার পরেও কৈলাস মন্দিরকে ঘিরে কিছু রহস্য তো থেকেই যায়। আমার মাথায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খায় তা হলো, মন্দিরটা তৈরি করতে যে প্রায় 2 লক্ষ টন পাথর কাটা হয়েছিল, সেই পাথরগুলো গেল কোথায়? এটা সত্যি এক বড় প্রশ্ন, যার কোনো নিশ্চিত উত্তর আজও মেলেনি। মন্দিরের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে এত বিপুল পরিমাণ পাথরের কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ পাওয়া যায় না। 2 লক্ষ টন, এটা তো ছোটখাটো ব্যাপার নয় যেখানে হারিয়ে যাবে। এটা তো অনেকটা পিরামিড তৈরির রহস্যের মতো। এত বিশাল পরিমাণ পাথর সরানো হলো, অথচ তার কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন নেই। কি তথ্য আছে এটা নিয়ে? কয়েকটা তত্ত্ব প্রচলিত আছে। একটা মতে ওই পাথরগুলো অন্য কোনো নির্মাণ কাজে, যেমন রাস্তা বা ছোট দুর্গ তৈরিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু তারও কোনো প্রমাণ নেই। আর একটা তথ্য হলো, পাথরগুলো খুব ছোট ছোট টুকরো করে উপত্যকায় ফেলে দেওয়া হয়েছিল এবং 1300 বছরে তা ক্ষয় হয়ে মাটির সাথে মিশে গেছে। কিন্তু 2 লক্ষ টন পাথর শুধু ক্ষয় হয়ে মিলিয়ে যাবে, এই যুক্তিটাকেও অনেকে দুর্বল বলে মনে করেন। তাই সত্যিটা হলো, এটা আজও একটা অমীমাংসিত রহস্য। হ্যাঁ, আর এই ধরনের অমীমাংসিত রহস্য থেকেই তো জন্ম নেয় আরও আকর্ষণীয় সব তত্ত্ব। যেমন ধরুন ভিন গ্রহের প্রাণীর তত্ত্ব। অনেকেই মনে করেন প্রাচীন মানুষের পক্ষে শুধুমাত্র হাতুড়ি বা ছিনি দিয়ে এমন নিখুঁত আর বিশাল স্থাপত্য বানানো সম্ভবই নয়। নিশ্চয়ই কোনো উন্নত প্রযুক্তি বা এলিয়েনদের সাহায্য ছিল। এই তত্ত্বগুলো শুনতে খুব রোমাঞ্চকর লাগে, আর কৈলাসের মতো একটা স্থাপত্য দেখলে মনে এমন প্রশ্ন আসা স্বাভাবিক। কিন্তু এর একটা জোরালো পাল্টা যুক্তিও রয়েছে। এই ধরনের তত্ত্বগুলো আসলে আমাদের পূর্বপুরুষদের জ্ঞান, দক্ষতা এবং প্রতিভাকে অস্বীকার করে, তাদের কৃতিত্বকে ছোট করে ফেলে। আপনার কথাটা ঠিক। আমরা প্রায়ই ভুলে যাই যে ভারতের রক কাট বা শিলাখোদায় স্থাপত্যের একটা হাজার হাজার বছরের দীর্ঘ ইতিহাস ছিল। একেবারেই। এটা তো হঠাৎ করে একদিনে আকাশ থেকে পড়েনি। এর শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের সময়ে বারাবার গুহা দিয়ে। তারপর শত শত বছর ধরে অজন্তা, এলিফ্যান্টা এবং মহাবলীপুরমের পঞ্চরথের মতো স্থাপত্যে এই শিল্প আরও বিকশিত হয়েছে, আরও উন্নত হয়েছে।
কৈলাস মন্দির হলো সেই হাজার বছরের সাধনার চরম শিখর, সেই দীর্ঘ যাত্রার ক্লাইম্যাক্স। এটা কোনো ভিনগ্রহের প্রযুক্তির ফল নয়, বরং শত শত বছর ধরে অর্জিত এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত জ্ঞানের এক চূড়ান্ত নিদর্শন। কৈলাস মন্দিরকে ঘিরে তো কিছু দারুণ কিংবদন্তিও প্রচলিত আছে, যা এর রহস্যকে আরও বাড়িয়ে তোলে। আমার একটা মারাঠি লোককথা খুব পছন্দের। রানীর সেই গল্পটা তো। হ্যাঁ, গল্পটা হলো এক রানী তার অসুস্থ স্বামীর আরোগ্যের জন্য শিবের কাছে প্রার্থনা করে একটি মন্দির তৈরির ব্রত নেন। তিনি প্রতিজ্ঞা করেন যে মন্দিরের চূড়া বা শিখর না দেখা পর্যন্ত তিনি উপবাসে থাকবেন। কিন্তু মন্দির তৈরি হতে তো অনেক বছর লাগবে, রানী বাঁচবেন কিভাবে? তখন কোকাসা নামের এক স্থপতি এগিয়ে আসেন। তিনি রানীর জীবন বাঁচাতে এক অভিনব পরিকল্পনা করেন। তিনি প্রচলিত প্রথার মতো নিচ থেকে নয়, বরং ওপর থেকে খোদাই শুরু করেন এবং মাত্র 1 সপ্তাহের মধ্যে মন্দিরের চূড়াটি তৈরি করে দেন। এতে রানী তার উপবাস ভাঙতে পারেন এবং নির্মাণ কাজও চলতে থাকে। এই সুন্দর গল্পটা হয়তো টপ ডাউন পদ্ধতিরই একটা লোককথার রূপ। আরেকটা কিংবদন্তি তো আরও চমকপ্রদ। বলা হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটিকে ইসলামের প্রতি অপমানজনক মনে করে এটা ধ্বংস করার নির্দেশ দেন। হাজার শ্রমিককে পাঠানো হয়েছিল কাজটা করার জন্য। কিন্তু তারা সফল হয়নি। কিংবদন্তি অনুযায়ী 3 বছর ধরে অক্লান্ত চেষ্টা করার পরেও তারা মন্দিরের সামান্য কিছু মূর্তি ভাঙা ছাড়া আর কিছুই করতে পারেনি এবং শেষে হাল ছেড়ে দেন। এর কারণ হলো এই মনোলিথিক স্থাপত্যকে ভাঙা একটা নতুন করে বানানোর চেয়েও কঠিন, আর এই ব্যাসল্ট পাথর এতটাই কঠিন যে একে ধ্বংস করাও প্রায় অসম্ভব ছিল। আর মন্দিরের নামটাও তো খুব তাৎপর্যপূর্ণ, কৈলাস। এটা তো শুধু একটা নাম নয়। একদমই নয়। এই মন্দিরের নাম কৈলাস হওয়ার কারণ হলো এটি পৃথিবীতে শিবের বাসস্থান কৈলাস পর্বতের একটি প্রতীকী রূপ। কৈলাস পর্বত নিজেও তো এক রহস্য, যে চূড়ায় আজও কেউ আরোহণ করতে পারেনি। কিছু প্রাচীন গ্রন্থ আর আধুনিক গবেষকরা মনে করেন কৈলাস পর্বত আসলে কোনো প্রাকৃতিক শৃঙ্গ নয়, বরং একটি বিশালাকার মানবসৃষ্ট পিরামিড, যা স্বর্গের সিঁড়ি হিসেবে পরিচিত। কৈলাস মন্দিরের মাধ্যমে সেই মহাজাগতিক ধারণাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি মহাবিশ্বের একটি ক্ষুদ্র সংস্করণ, আর রেপ্লিকা অফ দ্য কসমোস। সব মিলিয়ে কৈলাস মন্দির তাহলে শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি প্রাচীন ভারতের প্রকৌশলগত দক্ষতা, শৈল্পিক দূরদর্শিতা এবং মানব সভ্যতার অধ্যাবসায়ের এক